আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ এরশাদুল্লাহ। বাংলা সাহিত্য পড়াবো আজকে তোমাদেরকে। গত ক্লাসে আমি তোমাদের মাইকেল মধুসূদন দত্ত রচিত বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাখানি পড়াচ্ছিলাম, শেষ করতে পারিনি। আজকে আমরা সেটি শেষ করার চেষ্টা করব। এর আগে তোমাদের একটু বলে নেই গত ক্লাসের প্রসঙ্গটি। সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে বাংলা সাহিত্যের নবজাগৃতির স্থপতি। তিনি সর্বপ্রথম পাশ্চাত্যের আদলে বাংলা সাহিত্যকে সাজিয়েছিলেন এবং অনেক প্রথা ভেঙে নতুন প্রথা তৈরি করেছেন। যেমন এর আগে কবিতাগুলো ছিল পয়ার ছন্দে। পয়ার ছন্দ হচ্ছে একটি লাইনের সাথে আরেকটি লাইনের অন্তমিল। সেই মিল ভেঙে তিনি নতুন অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন বাংলা সাহিত্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও তার অনেকগুলো কৃতিত্ব রয়েছে। যেমন বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্যখানি তিনি রচনা করেছেন, মেঘনাদ বধ কাব্য। এটি তার শ্রেষ্ঠ রচনা। একথা গতকালকে আমি তোমাদের বলেছিলাম। মেঘনাদ বধ কাব্যখানি একটি ব্যতিক্রমধর্মী এই কারণে, যেখানে কিন্তু রামায়ণ গ্রন্থের যে নায়ক রামচন্দ্র, তাকে তিনি এখানে একটি খল চরিত্রে উপস্থাপন করেছেন। আর ধর্মগ্রন্থের যে রাবণ চরিত্রটি, সেটিকে তিনি মহৎ চরিত্রে দেশপ্রেমিক এবং তার দুঃখ যন্ত্রণা প্রকাশিত হয়েছে, বা এটি তার দুঃখ যন্ত্রণায় উপস্থাপিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি গতকালকে বলেছিলাম যে এটি একটি আন্দোলন ছিল। ফরাসি দেশে অর্থাৎ ফ্রান্সে শার্ল বোদলেয়ার নামে একজন কবি ছিলেন। তিনি নায়ককে ভিলেন বানানো, বা যেটা অ্যান্টি হিরো, বা যেটি হচ্ছে খল চরিত্র, তার দুঃখ যন্ত্রণা বেদনাকে তিনি উপস্থাপন করেছেন এবং তিনি অসুন্দরের মধ্যে সৌন্দর্য আবিষ্কারের চেষ্টা করেছিলেন। সেই প্রবাহটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং সর্বপ্রথম মাইকেল মধুসূদন দত্তই বাংলা সাহিত্যে সেই খল চরিত্রের দুঃখ দুর্দশা এবং সেই চরিত্রটিকে মানবিক করে তোলার ক্ষেত্রে তিনি প্রথম প্রয়াস চালান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে পটভূমি তোমাদের বলেছিলাম যে আমরা বলে থাকি যে ঘরের শত্রু বিভীষণ, অর্থাৎ বিভীষণ চরিত্রটি হচ্ছে একটি বিশ্বাসঘাতক চরিত্র। অর্থাৎ বাংলা দেশে যেমন আমাদের এখানে সিরাজউদ্দৌলার সাথে যে মির্জাফর চরিত্র, সেরকম একটি বিশ্বাসঘাতক চরিত্র রয়েছে বিভীষণ চরিত্রটি। এই বিভীষণ হচ্ছে রাবণের ভাই। তারা তিন ভাই, কুম্ভকর্ণ, বিভীষণ এবং রাবণ। আপন ভাই কিভাবে বিশ্বাসঘাতকতা করে শত্রুকে যুদ্ধের সময় পথ দেখিয়ে নিকুম্ভিলা, সেই গোপন কোটর যেখানে যেতে প্রচুর প্রহরী অতিক্রম করতে হয়, সেই প্রহরীদের চোখে ফাঁকে দিয়ে মায়া বলে, মায়া দেবীর মন্ত্রণা বলে সেখানে চলে যায় এবং সেখানে প্রধান পথ প্রদর্শক ছিল সেই বিভীষণ। এবং যখন তিনি যজ্ঞ করতে যাবেন নিকুম্ভিলা যজ্ঞাগারে, তখনই তার চোখ পড়ে এই বিভীষণের প্রতি এবং বিভীষণকে লক্ষ্য করে তিনি যেসব কথাবার্তা বলেছেন তার একটি অংশ তোমাদের পাঠ্য। প্রিয় শিক্ষার্থী, এখন গতকালকে আমি পাঠ্য প্রথম অংশটি পড়েছি। এরপরের অংশ আমি শুরু করছি। যে নানানভাবে তাকে নিন্দা করছে এবং বিভীষণকে নিন্দা করছে মেঘনাদ, এবং মেঘনাদ
সে মাঝে মাঝে কিছুটা আত্মপক্ষ সমর্থন করছে এই বলে যে আমি হচ্ছি রাঘব দাস, অর্থাৎ রামের পূজারী, রামের পূজা করি, তোমাদের অনুরোধ রক্ষা করার জন্য আমি কিছুতেই তার বিপক্ষে যেতে পারবো না, এবং এই কারণেই আমি এই যুদ্ধে, এই লঙ্কার যুদ্ধে আমি তার সহযোগিতা করেছি। তো তখন এই কথার আবার জবাব দিচ্ছে যে কিভাবে তুমি এই কাজটা করলে, তুমি এত উঁচু বংশের, তোমার তো জন্ম সঠিক স্থানীয় হয়েছিল, যেমন স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, অর্থাৎ ঈশ্বর বিধি যেমন চাঁদকে যথাস্থানে স্থাপন করেছেন, তেমনিভাবে তোমার জন্ম তো হয়েছিল সেই সঠিক স্থানে। তোমার ভাই রক্ষশ্রেষ্ঠ, অর্থাৎ রাক্ষস বংশের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রাবণ, তো তুমি কিভাবে এই কাজগুলো করলে? তো তোমার কথা শুনে লঙ্কাপুরে শিশু পর্যন্ত হাসবে, তোমার এই হাস্যকর কথাবার্তা গ্রহণযোগ্য নয়। তো তখন বলছে যে পথ ছাড়ো, আমি যজ্ঞাগারে যজ্ঞ করে তারপরে অস্ত্র নিয়ে এসে সমন ভবনে পাঠাবো রামানুজে, অর্থাৎ রামের যে ছোট ভাই লক্ষণ তাকে আমি হত্যা করব। তো পথ ছাড়তে বলল। তখন আরও বলছে যে আজ্ঞা করো দাসের শাস্তি নরাধমে, এই নরাধমকে আমি শাস্তি দেব, আমাকে অনুমতি দাও। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, অর্থাৎ এই নন্দন কাননে, এই লঙ্কাপুরে, স্বর্ণ লঙ্কায় আজকে লক্ষণের মতো একজন নিকৃষ্ট একজন ব্যক্তি কিছুতেই আসতে পারে না, তাকে বনবাসী বলে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ সে হচ্ছে বুনো একটা লোক। আমরা সাধারণত এই কথাগুলো বলে থাকি যে বুনো লোক, তো এই বনবাসী বলেছে, এখানে বনবাসী বলা হয়েছে। হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, এখানে বিধাত বলেছে, সম্বোধন করেছে বিভীষণকে। মাঝে মাঝে কিন্তু অনেক সম্মান দিয়ে কথা বলছে মেঘনাদ বিভীষণকে, আবার মাঝে মাঝে নিন্দা করছে এমন ভাষায় যেই ভাষা অত্যন্ত কর্কশ। তো এই কথাগুলো লক্ষ্য করতে হবে। এখানে বিধাত বলেছে, বিধাত হচ্ছে আসলে বিধাতা থেকে, এই শব্দগুলোকে বলা হয় মাইকেলীয় শব্দ। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে এরকম অনেক শব্দের প্রবর্তন করেছেন, যেমন বিধাতাকে বলেছেন বিধাত, পৌঁছিল এটাকে বলেছে পশিল। এই শব্দগুলো সাধারণত পরবর্তীতে খুব একটা বেশি ব্যবহৃত হয়নি, লক্ষ্য রাখতে হবে। তারপরে তোমরা পড়েছ যে সতত হে নত তুমি পরমর মনে, সতত তোমারই কথা ভাবি এ বিরলে, এই ধরনের শব্দগুলো প্রচলিত, এগুলো প্রচুর ব্যবহৃত হয়েছে। কিন্তু মেঘনাদবধ কাব্যের যে শব্দাবলী, এর মধ্যে মাইকেলীয় শব্দের প্রচুর ব্যবহার রয়েছে। প্রিয় শিক্ষার্থী, প্রফুল্ল কমলে কীটবাস, প্রফুল্ল কমল হচ্ছে ফুটন্ত পদ্ম ফুলের বাগান, অর্থাৎ সাজানো বাগানের সাথে তুলনা করা হয়েছে লঙ্কাপুরীকে, স্বর্ণলঙ্কাকে। এই সাজানো বাগানে কিভাবে এই কীট, মানে একেবারে নিকৃষ্ট কীট পতঙ্গের সাথে তুলনা করা হয়েছে এখানে বিভীষণকে। এই নিকৃষ্ট পতিত পতঙ্গ কিভাবে এলো বা কিভাবে এখানে ঢুকলো, কিভাবে এখানে আছে, এই প্রশ্নগুলি বারবার করছে বিভীষণকে মেঘনাদ। কহ তা তো সহিবে কেমনে, যে তুমি কিভাবে সহ্য করো এই কথাগুলো, এই কাজটি তুমি কিভাবে সহ্য করো, তোমার তো এটা সহ্য করার কথা না, আর আমি তো সহ্য করতেই পারছি না। হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব, মানে এই অপমান তো আমি সহ্য করতে পারছি না, তোমার ভাইয়ের ছেলে হয়ে আমি এই অপমান সহ্য করতে পারছি না। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, রক্ষমণি এখানে তাদের বংশের নাম হচ্ছে রাক্ষস বংশ। এখানে বিভীষণও তো রাক্ষস বংশের একজন মহারথী, একজন দিকপাল, সেই রাবণের আপন ভাই। অতএব কিভাবে এই কাজগুলো সহ্য করছো তুমি, এই যে লক্ষণকে তুমি এই
অন্দরমহলে নিয়ে আসলে। মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি। মন্ত্র দিয়ে, ফণি মানে সাপ, মন্ত্র দিয়ে সাপকে যেমন বশ করা হয় এবং সাপ মাথা নত করে থাকে, নম্রশির ফণি অর্থাৎ মাথা নত করা সাপ যেভাবে নত হয়ে থাকে মাথা, মলিন বদনে লাজে অর্থাৎ একেবারে মানে বিবর্ণ হয়ে একেবারে লজ্জায় মাথা নত করে থাকে, উত্তরিলা রথির রাবণ অনুজ। এই কথা শুনে রাবণ অনুজ মানে রাবণের ভাই অর্থাৎ বিভীষণ একেবারে লজ্জায় মাথা নত করেছিল, সে লজ্জাও পেয়েছে এই কথা কাজে, সে কথা এখানে বর্ণিত হয়েছে। লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণ আত্মজকে এখানে কিন্তু ওই যে তোমাদের মনে রাখতে হবে মেঘনাদকে অনেক নামে এখানে সম্বোধন করা হয়েছে। মেঘনাদ আসল নাম মেঘনাদ, অর্থাৎ তার জন্মের সময় মেঘ গর্জন করেছিল বলে, নাদ মানে শব্দ, গর্জন, তো মেঘ গর্জন করেছিল বলে তার নাম রাখা হয়েছিল মেঘনাদ। মাইকেল মধুসূদন দত্ত এখানে কিন্তু সেই বাসব বিজয়ী বলেছেন, আবার বলেছেন অরিন্দম, আবার এখানে বলেছেন রাবণ আত্মজে, অর্থাৎ আত্মজ মানে হচ্ছে পুত্র। রাবণ আত্মজে, আত্মজা হচ্ছে কন্যা আর আত্মজ হচ্ছে পুত্র, রাবণের ছেলে অর্থাৎ মেঘনাদ। মেঘনাদকে লক্ষ্য করে বিভীষণ এখানে বলছে নহি দোষী আমি বৎস, বৃথা বৎস মরে। আমি কিন্তু আমি মনে করি যে আমি কোনো দোষ করিনি, আমাকে তুমি শুধুই ভৎসনা করছো, আমাকে তুমি শুধুই নিন্দা করছো, কাজে আমি দোষী নই। নিজ কর্মদোষে হাই মজাইলে এ কনক লঙ্কা রাজা মজিলে আপনি। অর্থাৎ নিজের দোষে রাবণ এই স্বর্ণ লঙ্কাকে পাপে নিমজ্জিত করেছে। নানান দোষ তার, ভাইয়ের এখন সমালোচনা করছে বিভীষণ যে তার পাপের কারণে এই লঙ্কাপুরী, এই স্বর্ণ লঙ্কা পাপে নিমজ্জিত। বিরত সতত পাপে দেবকুল, দেবতারা হচ্ছে পাপ থেকে বিরত থাকে, দেবতারা পাপ থেকে সবসময় বিরত থাকে। এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, আর অথচ এই লঙ্কাপুরী দেবতার রাজ্য হয়েও এটি পাপে পূর্ণ হয়ে গেছে। প্রলয় যেমতি বসুধা, বসুধা মানে হচ্ছে পৃথিবী, এই ধরণী, ডুবিছে লঙ্কায় কাল সলিলে, অর্থাৎ কাল সলিল মানে কি, একেবারে সলিল মানে পানি বা জল, আর এই জলে একেবারে কাল সলিল হচ্ছে বিষাক্ত, বিষাক্ত জলে ডুবে আছে এই লঙ্কাপুরী। রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয়ী তেই আমি, এই জন্য আমি রাঘবের অর্থাৎ রামের কাছে আশ্রয় নিয়েছি, তার পূজা করছি। এটা তো দোষের কিছু নয়, এই কাজগুলো আমি এমনিতেই করিনি, আমার মনে হয়েছে যে এই লঙ্কাপুরী পাপে পূর্ণ, আমার সে রাবণ এই পাপে এই লঙ্কাপুরীকে পূর্ণ করেছে, অতএব রামের আশ্রয়ে আমি রয়েছি। তেই আমি মানে সেই আমি, এখানে এটাও মাইকেলীয় শব্দ, তেই আমি সেই আমি। পরদোষে কে চাহে মজিদে, আরেকজনের দোষে কে সেই দোষে ভাগী হতে চায়, আর একজনের দোষ আরেকজন কে ঘাড়ে নিতে চায়, অতএব আমি সেই কারণে এই কাজগুলো করেছি। অর্থাৎ এখানেও কিন্তু বিভীষণ আত্মপক্ষ সমর্থন করছে। রুশিলা বাসবত্রাস, বাসবত্রাস এখানে ওই যে বাসব বিজয়ী বাসবত্রাস একই কথা, এটাও মেঘনাদের আরেকটি নাম বাসবত্রাস। গম্ভীরে যেমতে নিশিত অম্বরে মন্ত্রে জিমতেন্দ্র কপি, জিমতেন্দ্র কপি মানে হচ্ছে মেঘের গর্জন, এই মেঘের গর্জনের মতো গর্জে উঠল, এই কথা শুনে মেঘনাদ। কহিলা বীরেন্দ্র বলি, এই যে বীরেন্দ্র বলিও কিন্তু মেঘনাদের আরেকটি নাম। ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি।
তখন বলছে যে রাক্ষস রাজ সেই রাবণের অনুজ ভাই তুমি শোনো, কোন ধর্ম মতে কহ দাসে, তুমি কিভাবে কোন ধর্মে কেন তুমি এই কথাগুলো বলতেছ, এর কোনো যুক্তি নেই, এটি হচ্ছে তোমার অযৌক্তিক কথা। কহ দাসে, এখানে কহ দাসে মানে নিজের কথা বলেছে, যে এখানে বিনয় প্রকাশ করেছে কহ দাসে বলে, অর্থাৎ নিজের মেঘনাদ নিজের কথাগুলো এখানে বলেছে যে আমাকে বলো, কহ দাসে মানে কি, আমাকে বলো, শুনি জাতিত্ব ভ্রাতৃত্ব, শুনি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকল দিলা জলাঞ্জলি, যে তুমি জ্ঞাতিত্ব, যে তোমার যে ভাই, তারপরে ভ্রাতৃত্ব এরাও ভাই, জাতি তুমি যে রাক্ষস বংশের লোক, এগুলো সবই তুমি একেবারে ত্যাগ করেছো। জলাঞ্জলি দিয়েছ মানে কি, ত্যাগ করেছো, এগুলো সব ত্যাগ করেছো। শাস্ত্রে বলে, শাস্ত্রের মধ্যে আছে, গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। এখানে বলেছে যে গুণহীন ব্যক্তি যদি আপনজন হয় আর গুণবান ব্যক্তি যদি পর হয়, তাহলে আপনজনই ভালো, আপনজনই সবসময় আপনই থাকে, আপনই থাকে। এই কথাগুলো আমরা সাধারণত বলে থাকি। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা সাধারণত বলে থাকি, যেমন অশোকের মালা যেন দৈর্যটির গলে, এগুলো আমাদের মানে এক ধরনের প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে। তো এরকমই পর পর সদা, এই কথাগুলো আমরা সাধারণত বলে থাকি। তো এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, রক্ষবর, এখানে কিন্তু রক্ষবর হচ্ছে বিভীষণ। বিভীষণকে বলছে যে এই শিক্ষা তুমি কোথায় পেলে, যে নিজের আপন ছেড়ে, জাতিত্ব ছেড়ে, জ্ঞাতিত্ব ছেড়ে, ভ্রাতৃত্ব ছেড়ে তুমি অন্য একজনকে সমর্থন করছো, তার হয়ে কাজ করছো, তোমার এই শিক্ষা কোথা থেকে পেলে? আমরা সাধারণত বলে থাকি যে কই শিখছো এসব, রাগ করে বলে থাকি যে সব কোথায় শিখেছো। যদি অসঙ্গতি কোনো কিছু হয় তাহলে আমরা বলে থাকি যে সব কোথায় শিখেছো। মাইকেল মধুসূদন দত্তের এখানেও তিনি এভাবেই উপস্থাপন করেছেন। কিন্তু বৃথা গঞ্জিত মা, এতক্ষণ এসব কথা বলে নানান ভাষায় নানানভাবে তার তাতকে নিন্দা করে, অর্থাৎ বিভীষণকে নানানভাবে নিন্দা করে, নানান উপমা উৎপ্রেক্ষা দিয়ে, নানান কথা বলে তারপরে বলছে যে না, এগুলো তোমাকে বলা আসলে বৃথা, এগুলো তোমাকে বলে কোনো লাভ নেই। বৃথা গঞ্জি মানি নিন্দা করি। হেন সহবাসে হে পিতব্য বর্বরতা কেন না শিখিবে, তুমি তাদের সাথে বসবাস করে, খারাপ লোকের সাথে বসবাস করে তুমি তো এসবই শিখবা। সাধারণত আমরা এগুলোও বলে থাকি, আমরা আমাদের যারা নিকটতম আমাদের ছাত্রছাত্রীদেরকেও আমরা বলে থাকি যে হ্যাঁ, তুমি তো এরকম হবাই, তুমি মিশো কাদের সাথে। এই কথাগুলো কিন্তু এখানে মাইকেল মধুসূদন তো উপস্থাপন করেছেন, অর্থাৎ এই কথাগুলো কৌশল মাইকেল মধুসূদন দত্তের, আমাদের সামাজিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে তিনি এই রামায়ণের বিষয়টি উপস্থাপন করেছেন বটে, কিন্তু এখানে একেবারে মানবিক এবং আমাদের সামাজিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই উপমাগুলো এসেছে। এগুলো আমাদের জীবন বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, যদিও মানে পৌরাণিক কাহিনী অবলম্বনে, তারপরে এটা একেবারে আমাদের পরিচিত জনের মধ্যে, আমাদের নিজস্ব পরিমণ্ডলের যেসব ঘটনা, যেসব বাস্তবতা, সেগুলি তিনি এখানে উপস্থাপন করেছেন। গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি, অর্থাৎ এখানে একটা কথা বলা হয়েছে যে যার ইনস্টিংক্ট বলে এটাকে, যে যার আভ্যন্তরীণ অহংবোধটা, এটা যার যেরকম সে সেরকমই হয়। এটাও আমাদের সমাজ বাস্তবতার আলোকে তিনি বলেছেন যে যার ইনস্টিংক্ট, অর্থাৎ যার, এটা বাংলাতে অহংবোধ বলা হয়,
যেই অহংবোধ অথবা ভিতরের যে আভ্যন্তরীণ প্রবণতাটা, এই প্রবণতা যার যেরকম সে সেরকমই হবে। সে যার প্রবণতা যদি নিচু থাকে, খারাপ লোকই হবে। এই কথাটি এখানে শেষে তিনি বলেছেন। এটা মনে রেখো, মাইকেল মধুসূদন দত্তের বধ, মেঘনাদ কাব্যের বধ অংশ থেকে, অর্থাৎ ষষ্ঠ স্বর্গে, এখানে 9টি স্বর্গ আছে মেঘনাদ কাব্যে। তার মধ্যে ষষ্ঠ স্বর্গের এই অংশটি, যেখানে চাচাকে নিন্দা করা হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের এই সামাজিক বাস্তবতার আলোকে তিনি এটি উপস্থাপন করেছেন এবং অসাধারণ কাব্যময়তা এখানে লাভ করেছে। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে মেঘনাদ বধ কাব্যের বিভীষণপতি মেঘনাদ অংশের মূল বক্তব্যটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এক্ষেত্রে তোমাদেরকে আমি আবার বলে রাখি, যেহেতু সময় আছে হাতে, তো আবার বলে রাখি যে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছেন বাংলা সাহিত্যের নবজাগৃতির স্থপতি। তিনি মুন্সী রাজনারায়ণ দত্তের ছেলে। তার জন্ম আমাদের এই বর্তমান বাংলাদেশ অংশেই 1824 সনে। তিনি বাবার অনেকটা বকে যাওয়া সন্তান, অর্থাৎ তার বাবা মুন্সী রাজনারায়ণ দত্ত ইংরেজদের অত্যন্ত আস্থাভাজন ছিলেন এবং সেই সুবাদে তিনি প্রচুর টাকা পয়সার মালিক ছিলেন। সেই কাঁচা পয়সা ছেলে অবাধে উড়িয়েছে এবং অনেকটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছিলেন। এক্ষেত্রে আরেকটু কথা বলে রাখি যে ডিরোজিও নামে একজন ভদ্রলোক ছিলেন সেই সময়। তখন এই ডিরোজিও ভদ্রলোকের শিষ্য ছিলেন এই মাইকেল মধুসূদন দত্ত সহ অনেকেই, যারা প্রচলিত সমাজ ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন না, যারা বাঙালি জীবনের প্রতি যাদের এক ধরনের বিতৃষ্ণা ছিল এবং পাশ্চাত্য জীবনের প্রতি তাদের আকর্ষণ ছিল। এই পাশ্চাত্য জীবনের প্রতি শুধু নয়, তাদের ধারণা ছিল যে প্রচলিত সমাজ ব্যবস্থায় প্রচলিত বিধানে যদি গা ভাসিয়ে দেই তাহলে সমাজের পরিবর্তন সম্ভব নয়। এই কারণে, অর্থাৎ স্রোতের প্রবাহের সাথে যদি গা ভাসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পরিপার্শ্ব অবলোকন করা যায় না, বাস্তবতা অবলোকন করা যায় না। আর এর বিপরীতে যখন কেউ দাঁড়ায় তখন সে অনেক কিছু সৃষ্টি করতে পারে। এর জন্য যারা সৃজনশীল মানুষ তারা প্রচলিত প্রবাহে গা ভাসান না। মাইকেল মধুসূদন দত্ত এদের অগ্রনায়ক এবং এই বিষয়গুলো তাকে প্রভাবিত করেছিল ডিরোজিও নামে সেই ভদ্রলোকের মাধ্যমে, যারা প্রথম পাশ্চাত্য পোশাক আশাক চালচলন গ্রহণ করেছিলেন। শুধু গ্রহণ করেননি, অন্ধভাবে তারা আমাদের প্রচলিত সমস্ত ব্যবস্থাকেই প্রধানত অস্বীকার করেছেন। আর সেই অস্বীকার করার মাধ্যমে তারা আমাদের সাহিত্য ক্ষেত্রেই না, শুধু সমাজের ক্ষেত্রেও নতুন নতুন অনেক কিছু দিয়েছেন। তবে মাইকেল মধুসূদন দত্ত একেবারেই যে পাশ্চাত্য জীবনে অভ্যস্ত ছিলেন তা নয়। তিনি আসলে বিশ্বসভায় একজন সেই বড় বড় কবিদের পাশে তার নিজের নাম লেখাতে চেয়েছিলেন, তো সেটি সম্ভব হয়নি। তিনি যখন ইউরোপে বসে ক্যাপটিভ ল্যাডি নামে যে গ্রন্থটি রচনা করেছিলেন, কাব্যগ্রন্থ, সেই ক্যাপটিভ ল্যাডি কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে ব্যর্থ হয়। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে আসলে একটি ভাষায় জন্মগ্রহণ করে অন্য ভাষায় কবি হিসাবে অন্তত প্রতিষ্ঠিত হওয়াটা সহজসাধ্য নয়। তখন তিনি সেই সময় পাশ্চাত্যের নানান রকম কষ্টের মধ্যে নিপতিত হন এবং শিশুর মতো কেঁদে ওঠেন। আর সেই কান্নার ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে তার রচিত চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে। তিনি তার বন্ধু রাজনারায়ণ বসু ছিলেন, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তার। সেই রাজনারায়ণ বসুকে তিনি
লিখেছিলেন যে বাংলা সাহিত্যে সনেট লেখা শুরু হয়ে গেছে, অর্থাৎ তিনি প্রথম সনেট লিখেছিলেন। এবং এই সনেটগুলো প্রত্যেকটি হচ্ছে স্বদেশের প্রতি, বাল্যকালের প্রতি স্বদেশের প্রতি অনুরাগ এবং স্বদেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, ভাষার প্রতি ভালোবাসা, এগুলি ব্যক্ত হয়েছে, যেটাকে বলা হয় নস্টালজিক চেতনা। সেই নস্টালজিক চেতনা প্রতিফলিত হয়েছে তার মনে রেখো বইটির নাম হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। এটি মাইকেল মধুসূদন দত্ত কিভাবে দেশকে অনুভব করেছিলেন, নিজের হীনতা নীচতা, নিজের ভুল ত্রুটি, এগুলো কিভাবে অকপটে স্বীকার করেছেন, তা প্রত্যেকটি কবিতার ভাবে ভাষায় ব্যক্ত হয়েছে। যেমন তোমরা পড়ে আসছো তোমাদের নবম ও দশম শ্রেণীতে যে কপোতাক্ষ নদ, এরপরে অনেকগুলো রয়েছে, তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছ, যেমন রেখমা দাসের মনে এ মিনতি করি তব পদে, সাদিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা কো তব মনক নদে। এগুলো সবই দেশপ্রেমের কবিতা। অবশেষে মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, নিজের ভুলের কথা স্বীকার করে তিনি সর্বশেষে বলেছিলেন, যদিও অধম পুত্র মা কি ভোলে তারে, অর্থাৎ ছেলে যতই অন্যায় করুক, মা অর্থাৎ দেশ মাতৃকা তাকে কখনো ফেলে দিবে না। আসলে ফেলে দেয়নি। আমরা মাইকেল মধুসূদন দত্তকে মনে রেখেছি, তার সাহিত্যের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন হাজার বছর। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।